আলোড়ের শুরুতেই জানাবো নিটল টাটার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে নির্বাচনী সভায় গুলিতে আহত ডোনাল্ড ট্রাম্প, পুলিশের গুলিতে হামলাকারী ক্রুকস নিহত। ট্রাম্পের ওপর হামলা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবে, বাড়বে তিক্ততা মত বিশ্লেষকদের। আদালতের রায়ের আগে কোটা নিয়ে কোনো সিদ্ধান্ত নয়, সহিংসতা হলে ব্যবস্থা, জানালেন প্রধানমন্ত্রী। 24 ঘন্টায় কোটা সংস্কার ও মামলা প্রত্যাহার চায় আন্দোলনকারীরা, রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদান। শুরুতেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও এবারের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা প্রসঙ্গ। পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে কয়েকটি গুলি করা হয়েছে। একটি গুলি ট্রাম্পের ডান কানে লেগেছে, তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। এর মধ্যেই স্থানীয় সময় শনিবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করা হলো। পেনসিলভানিয়া নির্বাচনী সমাবেশের কাছে একটি একতলা বাড়ির ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালানো হয়। প্রায় প্রত্যেকটি গুলি লক্ষ্যচ্যুত হয়, তবে একটি গুলি সাবেক প্রেসিডেন্টের ডান কান ফুটো করে বের হয়ে যায়। তবে ট্রাম্প শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে সমাবেশে অংশ নেওয়া একজন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এক হামলাকারীর প্রাণ গেছে। নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার পর ডেলাওয়ারের রেহোবোথ বিচে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এরপরই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন বাইডেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানোর ঘটনাকে হত্যা চেষ্টা বলে অভিহিত করেছে দেশটির গোয়েন্দা সংস্থা FBI। শনিবার রাতে পেনসিলভানিয়ার বাটলারের সংবাদ সম্মেলনে পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট কেভিন রোজেক এ কথা বলেন। ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্পের ওপর হামলার ঘটনায় সমবেদনা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ আরও অনেক বিশ্ব নেতা। লুৎফা ফাউজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। FBI তথ্য মতে তার বয়স 20 বছর। এই হামলাকারী রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ার বাটলার এলাকায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। তখনই তার উপরে হামলার ঘটনা ঘটে। পাশের একটি ভবনের ছাদ থেকে গুলি চালান ক্রুকস। ট্রাম্প আহত হলেও গুলিতে নিহত হন সমাবেশে অংশ নেওয়া এক ব্যক্তি, গুরুতর আহত হন 2 জন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI এর তথ্য মতে 20 বছর বয়সী এই তরুণ পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বেথেল পার্ক এলাকার বাসিন্দা। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটারদের তালিকা থেকে জানা গেছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরই একজন নিবন্ধিত ভোটার ছিলেন ক্রুকস। আগামী 5 নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হন ক্রুকস। হামলা চালানোর সময় তার হাতে AR-15 আধা স্বয়ংক্রিয় রাইফেল ছিল বলে মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়। হামলাস্থল থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে বসবাস করতেন ক্রুকস। 2021 সালের যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের নথি অনুযায়ী ক্রুকসের বয়স যখন 17 বছর, তখন অ্যাক্ট ব্লু নামের একটি সংগঠনে $15 অনুদান দিয়েছিলেন তিনি। সংগঠনটি বামপন্থী ও ডেমোক্রেটিক পার্টির রাজনীতিবিদদের জন্য তহবিল সংগ্রহ করে থাকে। ক্রুকসের ওই অনুদান প্রোগ্রেসিভ টার্ন আউট প্রজেক্ট নামের ডেমোক্রেট পার্টি সমর্থিত একটি গোষ্ঠীকে দেওয়া হয়েছিল।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলার আগে ছেলের সম্পর্কে কিছু বলতে চান না ক্রুকসের বাবা ম্যাথিউ ক্রুকস। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 2022 সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে পাশ করেছিলেন ক্রুকস। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় স্টার অ্যাওয়ার্ড পান তিনি। তার ডিপ্লোমার সনদ নেয়ার ছবিও পেয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের উপর হামলা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবে বলে মনে করেন বিশ্লেষকেরা। এই ঘটনা যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক শিবিরের তিক্ততা বাড়াবে বলেও মত তাদের। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বেশ উত্তেজনা বিরাজ করছে। ঠিক এরই মাঝে নির্বাচনী প্রচার সভায় রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রে হিংসার রাজনীতি নতুন না হলেও এই ঘটনা নতুন করে তিক্ততা ছড়াবে। মনে রাখতে হবে যে আমেরিকার গণতন্ত্র সবসময়ই একটা প্রশ্নবিদ্ধ ছিল, শুধু যে এই ধরনের ভায়োলেন্সে না, কারণ আমরা জানি একাধিক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রিপাবলিকান এবং ডেমোক্র্যাটসদের মধ্যে তো তিক্ততা আছেই, প্লাস আমেরিকার বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ তারাও কিন্তু এই ভীষণ দ্বন্দ্বের মধ্যে পড়ছে। গণতান্ত্রিক বিশ্বের ভবিষ্যতের জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকাটা সব থেকে ইম্পর্টেন্ট। তবে এই ঘটনা রাজনীতির বাইরে ভিন্ন কিছুর কারণেও ঘটতে পারে বলে মনে করছেন তারা। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বেশ কিছু কোট অন কোট শত্রু তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে, কারণ সে নেটোর বিপক্ষে একেবারে স্পষ্ট কথা বলছেন। তারা স্বাভাবিকভাবে তাকে হয়তো চাইবে না আগামীর আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার। জো বাইডেন হতে পারে, ডোনাল্ড ট্রাম্প বা রিপাবলিকান ডেমোক্রেটিক, তারা এগুলোর মধ্যে ইনভলভ নয়। তবে ফ্রিঞ্জ গ্রুপস, যেগুলো আমরা বলি, তাদের এই রাজনীতির পাশে যেসব বিভিন্ন গ্রুপস গড়ে ওঠে, তাদের মধ্যে কিন্তু এই ভায়োলেন্সটা আমরা দেখেছি। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী ট্রাম্পের ওপর হামলার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা প্রেসিডেন্ট প্রার্থীর ওপর সরাসরি 15টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে জন এফ কেনেডি সহ 4 জন মার্কিন প্রেসিডেন্ট নিহত হয়েছেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই নিন্দা জানান। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনে ধ্বংসাত্মক কিছু হলে আইন নিজস্ব গতিতে চলবে। আন্দোলনকারীদের আদালতে যাওয়ার পরামর্শ দেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসে সুবিধা নেওয়া কর্মকর্তা চিহ্নিত হলে ব্যবস্থা নেওয়া হবে। গত 8 থেকে 10 জুলাই চীন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় এই সফরের ব্যাপারে দেশবাসীকে অবহিত করতে রবিবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। এ সফরের মধ্য দিয়ে যোগাযোগ ও সহযোগিতায় দুই দেশ আরও এগিয়ে যাবে বলে আশা করেন সরকার প্রধান। লিখিত বক্তব্য শেষে প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নে চীন সফর সফল হয়নি এমন সমালোচনার কড়া জবাব দেন তিনি। কিছু অনুদান দেবেন, আমাদের কিছু কিছু ক্ষেত্রে সুদমুক্ত ঋণ দেবেন, আর রিয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ, এই 4টি ক্ষেত্রে সহায়তার কথা উল্লেখ করেন। এই 4টি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে $2 বিলিয়ন মার্কিন ডলারের সহপরিমাণ অর্থ প্রদানে সম্মত হয়েছে। চলমান কোটা আন্দোলন নিয়েও সরকারের অবস্থান পরিষ্কার করেন প্রধানমন্ত্রী। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে, এখানে আমাদের কোনো কিছু করার নেই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি নিয়ে প্রশ্ন ছিল সরকারের প্রধান নির্বাহীর কাছে। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থানের কথা আবারও জানান তিনি। এর আগে কখনো কেউ ওইভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান করেনি। আমি তো বলছি আমার জিরো টলারেন্স। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কী করে বানালো এই টাকা? যখনই আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। ওই বিএনপির আমলে সেই সময় যে পরীক্ষা হতো আর যত চাকরি হতো, এই যে প্রশ্নপত্র ফাঁস বা কোনো কিছু, এই যে অনিয়মগুলি তো তখন থেকে শুরু। যখন ধরা পড়েছে, এটা তদন্ত হবে, বিচার হবে,
আর যেটা বলেন যে হ্যাঁ, যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না, কিন্তু সেটা খুঁজে দেবে কে? জাতীয় পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলনের বিষয়টিও প্রধানমন্ত্রীর নজরে আনা হয়। যে পেনশন নিয়ে তাদের ধারণাটা এত বিভ্রান্তকর যে তা এর মধ্যে দু একটা জিনিস আছে যে যেটা হচ্ছে 24 না 25, তো ওটা ঠিক করে দেওয়া যাবে, ওটা কোনো ব্যাপার না। আন্দোলন যখন তারা চালাতে থাক, চালাতে যখন টায়ার্ড হবে তখন বলবো, তার আগে বলা দরকারটা কি? এটাই। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয় কিভাবে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। আমরা এটা নিন্দা জানাই অবশ্যই। তো সেখানে একজন তার অপোনেন্টকে এইভাবে গুলি করা, তা আবার সে ফরমার প্রেসিডেন্ট, এবং সে খুব অল্পের জন্য বেঁচে গেছে। কিন্তু যারা গণতন্ত্রের এত বড় প্রবক্তা, এত বড়, সেই দেশে এই ঘটনা ঘটবে কেন? সেটাও তো আমাদের একটা প্রশ্ন। দেশের যে কোনো ইস্যুতে গুজবে কান না দিতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। কারণ গুজবে কান দিয়ে না, এইটুকু বলতে পারি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারি চাকরির সব গ্রেডে নিয়োগের ক্ষেত্রে কোটার যৌক্তিক সংস্কার এবং মামলা তুলে নেওয়ার দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার পর গুলিস্তানে অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীরা এই আলটিমেটাম দেন। এই পদযাত্রা বঙ্গভবন অভিমুখে রাষ্ট্রপতির কাছে কোটা সংস্কারের জন্য স্মারকলিপি দিতে রবিবার এই পদযাত্রার আয়োজন করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয় শিক্ষার্থীদের এই পদযাত্রা। মিছিলটি শাহবাগ মোড় ঘুরে সচিবালয়ের সামনের সড়ক দিয়ে জিপিও মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে গুলিস্তানের দিকে এগিয়ে যায় মিছিল। গুলিস্তান মোড়ে গিয়ে আবার পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। এ সময় আবারও সড়কে অবস্থান নেয় তারা। পরে 12 সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে বঙ্গভবনে যান। বঙ্গভবনে রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি দেওয়ার পর গুলিস্তান মোড়ে গিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন আন্দোলনকারীরা। এ সময় জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডেকে কোটা সংস্কারের দৃশ্যমান পদক্ষেপ নিতে সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দেন তারা। এই 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী 24 ঘন্টা কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব। এই 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। রাষ্ট্রপতিকে দেয়া স্মারকলিপিতে শুধু অনগ্রসর গোষ্ঠীর জন্য 5% কোটা রেখে আইন সংস্কারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও নতুন বাজার খুঁজে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, বিদেশে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসগুলোকে বাণিজ্যিক ও অর্থনৈতিক কূটনীতি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর সুফল মিলছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। আয়োজনে 2021-22 অর্থ বছরের রপ্তানি আয়গত পদ্ধতি, নতুন পণ্যের সংযোজন ও নতুন বাজারে প্রবেশ সহ নানা বিষয় বিবেচনায় 77টি প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়। আমাদের এখন নতুন নতুন জায়গা খুঁজে বের করতে হবে। যারা রপ্তানি করেন, আমি সবসময় আগাগোড়াই বলেছি, একটা হচ্ছে রপ্তানি পণ্য, এই যে আপনার এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে, বহুমুখী করতে হবে। যে কোনো একটা বিষয়ের উপরে রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না। এখনকার কূটনীতিটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি, সেইগুলি দেখা। এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, সেইভাবেই কিন্তু আমার নির্দেশ দেওয়া আছে। এবার বর্ষার শুরু থেকেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চলতি বছর এরই মধ্যে মারা গেছেন 48 জন। সমন্বয়হীনতার কারণে দেশে
ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় এই মত দেন তারা। এবছর বর্ষা শুরু হয়েছে কিছুটা দেরিতে, ফলে ডেঙ্গুর প্রকোপও দেখা দিয়েছে দেরিতেই। অথচ এই সময়েই ডেঙ্গু আক্রান্তে ৪৮ জনের মৃত্যু হয়েছে। আগামী কয়েকদিনে ডেঙ্গুর প্রকোপ আরও বৃদ্ধির আশঙ্কা আছে। এ অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অনুসন্ধান ও করণীয় নির্ধারণ বিষয়ে রোববার আলোচনা সভার আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন। এতে জানানো হয় ২০১৯ সালে ডেঙ্গুর বিস্তার ঘটলেও ২০২২ সাল পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী আক্রান্তের সংখ্যা ২,৪৩,৭৪৮ জন। অথচ ২০২৩ সালে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩,২১,৭১৯ জনে। এক বছরে মারা যান ১,৭০৫ জন। আলোচকেরা বলছেন, এবছরও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কা আছে, ফলে নিয়ন্ত্রণে নেই পর্যাপ্ত উদ্যোগ। স্বাস্থ্য অধিদপ্তর আসলে ডেঙ্গুতে সমন্বিত কার্যক্রম যেটা, এই কার্যক্রমটা এখন পর্যন্ত গ্রহণ করতে পারেনি। যেই পরিবেশে মশাটা হচ্ছে সেই পরিবেশটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কীটনাশকটা আমরা কখন ব্যবহার করব, যেই জায়গাটা আমার পরিবেশগত ব্যবস্থাপনায় আমার নিয়ন্ত্রণ করা সম্ভব না। ডেঙ্গুর চিকিৎসা তৃণমূল পর্যন্ত সহজলভ্য করার তাগিদ দেন আলোচকেরা। জনগণের উপর থেকে বোঝাটা কমাতে চাই, তাহলে সঠিকভাবে অর্থায়ন এবং সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। ডেঙ্গুর বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের আহ্বান বিশ্লেষকদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। উজানের ঢলের পানি কিছুটা কমলেও জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও পানিবন্দী হয়েছে ২ লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার সংকট। রবিবার মেলান্দহের শ্যামপুরে ডোবায় গোসল করতে নেমে ৪ নারী মারা গেছেন। ইসলামপুরের বলিয়াদহ গ্রামের ঘুরিমণ্ডল, বয়স ৭০-এর কোঠায়। বন্যার পানিতে তলিয়ে আছে তার বসতভিটা। নিরুপায় হয়েই অন্যের নির্মাণাধীন এক ভবনে আশ্রয় নিয়েছেন। ইসলামপুরের চিনাঢুল ইউনিয়নের নূরজাহান বেগমের ঘরে বন্যার পানি উঠায় চরম ভোগান্তিতে পড়েছেন বিধবা এই নারী। দিন পার করছেন ক্ষুধা পেটে। এদের মতো অবস্থা জেলার অসংখ্য মানুষের। একটা ভাঙ্গা ঘর আছে, বাড়ি ঘরও পানি উঠছে, রাস্তার মধ্যে ঘুরি ঘুরি বেড়াই, কেউ কুন্ডাই দেয় না। চাইল ডাইল কিছু আমরা কিচ্ছু পাই না সাহায্য মাহ্য। আমি ডুবে আছি, চিলা নাই, চাইল ডাল নাই, আমি কি খাই? আমি আমার উদ্দেশ্য করে না মেম্বার চেয়ারম্যান। বন্যার পানিতে ১১,০০০ হেক্টর জমির ফসল ডুবে আছে। বন্ধ আছে ৩৫০টি বিদ্যালয় পাঠদান। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে শিশু খাদ্য ও সুপেয় পানির সংকট। কর্মরা করার লোক নাই, আঙ্গুরে ভাত কাপড়েরও কষ্ট, সবই কষ্ট। পানি খাইতে পারি না, উর্দি যেতে পারি না, কিছু করতে পারি না। আজ 10 দিন যাবত আমি বই আছি বাড়িতে। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, এই টাকাটা আমাদের কাছে নেই। দুর্গতদের জন্য ১১০০ মেট্রিক টন চাল ও নগদ ২২ লাখ টাকা এবং ৫,৫০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। বন্যায় যখন বানভাসী হয়ে যায় তখন চুলা আর জ্বলে না, তখন শুকনো খাদ্যের দরকার পড়ে বেশি, এবং সে আলোকে শুকনো খাদ্য কিন্তু যথেষ্ট পরিমাণ আমাদের এই শুধু জামালপুর জেলায় না, আমি মনে করি সারা বাংলাদেশের সব জেলাতেই সেভাবে পাঠানোর ব্যবস্থা করেছে এবং সুন্দরভাবে হচ্ছে। দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার ৪০টি ইউনিয়নের প্রায় ২ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। চরম ভোগান্তিতে দিন পার করছেন তারা। দীপ্ত বার্তা কক্ষ। পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে রবিবারও কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরাও যোগ দেননি দাপ্তরিক কোনো কাজে। আন্দোলনরত শিক্ষকরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স ফেডারেশন ও কর্মচারী সমিতির সদস্যরা সিনেট ভবনের সামনে কর্মসূচি পালন করেন। কোপা আমেরিকার রেকর্ড ১৬তম শিরোপা জয়ের আশায় কাল কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর এই ম্যাচ দিয়ে কোপায় ২৩ বছরের অপেক্ষা অবসানের স্বপ্নে বিভোর কলম্বিয়া। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়।
এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন আর্জেন্টিনার অ্যাঙ্গেল ডি মারিয়া। অন্যদিকে দীর্ঘ 2.5 বছরে 28 ম্যাচে অপরাজিত কলম্বিয়া চলতি কোপায়ও দাপটে ফুটবল খেলে এখন পর্যন্ত 5 ম্যাচে করেছে 12 গোল। দু দলের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য কথা বলছে মেসিদের পক্ষেই। সব মিলিয়ে 43 বারের মুখোমুখি দেখায় আর্জেন্টিনার জয় 26টি আর কলম্বিয়ার 9টি। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। যুক্তরাষ্ট্রের নির্বাচনী সভায় গুলিতে আহত ডোনাল্ড ট্রাম্প, পুলিশের গুলিতে হামলাকারী ক্রুকস নিহত। ট্রাম্পের উপর হামলা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবে, বাড়বে তিক্ততা মত বিশ্লেষকদের। আদালতের রায়ের আগে কোটা নিয়ে কোনো সিদ্ধান্ত নয়, সহিংসতা হলে ব্যবস্থা, জানালেন প্রধানমন্ত্রী। 24 ঘন্টায় কোটা সংস্কার ও মামলা প্রত্যাহার চায় আন্দোলনকারীরা, রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদান। এই ছিল এখনকার মতো, এই সাথে বিদায় নিচ্ছে আমি দোলা। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।